এটা একটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা শিক্ষা, এবং তার সাথে যে সমস্ত মন্ত্রী পরিষদ গেলেন তাদের জন্য একটা শিক্ষা। মার্কো রুবিও থেকে শুরু করে হেক্সেট, তারপরে আরো যারা আছেন তাদের জন্য এটা একটা বড় শিক্ষা। চীন দিয়েছে তাদেরকে। অল্প কিছু ডিল হয়েছে, কিন্তু এমন কোনো সাংঘাতিক রকমের বড় মাপের কোনো ডিল এখনো হয়নি। নেতানিয়াহু এই ইউএইতে যে ইউএইকে সম্ভবত বলছে যে হ্যাঁ, আমরা যদি যুদ্ধ শুরু করি তাহলে তোমাকেও এইবার কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আমেরিকা কিন্তু অত্যন্ত নাজুক অবস্থায় আছে। আমেরিকা যে সমস্ত উদ্দেশ্য নিয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ইসরায়েলের সাথে, সেই যুদ্ধের কোনো লক্ষ্যই তারা পূরণ করতে পারেনি। উপরন্ত এখন হরমুজ প্রণালী বন্ধ আছে। ডোনাল্ড ট্রাম্পকে সে যত চুক্তি স্বাক্ষর করুক না কেন, এটা কতটুকু ভ্যালিড হবে এবং কতটুকু তিনি মেনে চলবেন এবং আমেরিকা মেনে চলবে, সে বিষয়ে চীনের সন্দেহ আছে। চর্চা ডিকোডে স্বাগত। আপনারা জানেন এই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি এখন চীন সফর করছেন। ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে ব্যক্তিটি কে। হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুধু একা যাননি, তার মন্ত্রিসভার তাবড় মন্ত্রী, তারপরে আমেরিকার সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ পদাধিকারীদের নিয়ে তিনি চীন সফর করছেন। 3 দিনের চীন সফর। 13 তারিখ থেকে শুরু হয়েছে, আজ 15 তারিখ তিনি ফিরে আসবেন। এই চীন সফরের সময় অনেকগুলো বিষয় উঠে এসেছিল। এক, সোজা দাগে ইরানের সঙ্গে যে যুদ্ধ, সেই যুদ্ধের বিষয়। এরপরে তাইওয়ানের সঙ্গে সমস্যা, রেয়ার আর্থ এলিমেন্ট নিয়ে সমস্যা। এরকম নানাবিধ সমস্যা কিন্তু চীন এবং আমেরিকার মধ্যে বিদ্যমান। এই সময়ে ট্রাম্পের এই সফরকালে আমেরিকা এবং চীনের সম্পর্ক কোন লেভেলে গেল, কতটা সংশোধিত হতে পারলো, নাকি আগে যে জায়গায় ছিল সেই জায়গায় থাকলো, এইগুলো আমরা একটু তলিয়ে দেখার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই বিষয়ে যুক্ত হচ্ছেন সিডনি থেকে অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের দর্শক এবং শ্রোতাদের আমার অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা দেখলাম যে 2017 সালে ট্রাম্প চীন সফরে গিয়েছিলেন, আর এরপর কোনো মার্কিন প্রেসিডেন্ট 2026-এ এসে চীন সফরে গেলেন 9 বছর পরে। আসলে কোন ভাবনা থেকে আপনার ট্রাম্প এই চীন সফরে গেলেন? এর আগে তো তাদের দক্ষিণ কোরিয়ার শহর বুসানে তাদের দেখা হয়েছিল। এরপরেও কি কথা ছিল, এই সফরের তাৎপর্যই বা কি, প্রেক্ষাপটটা বা কি? হ্যাঁ, ট্রাম্পের এই সফরের একটা প্রেক্ষাপট আছে, এবং আপনি ঠিকই বলেছেন যে 2017 সালে ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন চীন সফরে, এবং তারপরে যখন তার প্রথম 4 বছরের প্রেসিডেন্টশিপ মেয়াদ শেষ হয়, তার পরে তিনি আবার নতুন করে নির্বাচিত হলেন 2024 সালে। এবং যে প্রেক্ষাপটটা এর ভেতরে তৈরি হয়েছে সেটা হচ্ছে এই যে চীনের সাথে সম্পর্কটা কিন্তু খুব একটা ভালো যায়নি। এই কারণে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দফায় যখন প্রেসিডেন্ট ছিলেন তখন কিন্তু কোভিড নিয়ে একটা সাংঘাতিক শোরগোল চলছিল, এবং কোভিডের সমস্ত দোষটা চাপিয়ে দিয়েছিলেন চীনের উপরে, এবং চীন শব্দটাও তিনি উচ্চারণ করতেন অত্যন্ত কটাক্ষ করে। সুতরাং এই একটা কোভিড নিয়ে একটা গন্ডগোল হয়েছিল। তারপরে এই নতুন করে তিনি যখন ক্ষমতায় এলেন তখন শুরু হলো ট্যারিফ নিয়ে একটা ঝঞ্ঝাট ঝামেলা, এবং সেই ট্যারিফ প্রথমে তিনি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে হ্যাঁ, চীনের উপরে এবং সমস্ত দেশের উপরে 100 ভাগ করে ট্যারিফ দেওয়া হবে, কাউকে 200 ভাগ করে দেওয়া হবে, এবং এটাকে তিনি ঘোষণা করলেন আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস হিসেবে। সেই ট্যারিফের এই ধাক্কাটা এবং এই ট্যারিফ নিয়ে যে সমস্ত সমস্যাগুলো হলো,
তার মোটামুটি একটা সমাধান এখন বেরিয়েছে, বিশেষ করে চীন এবং আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে। এখন ট্যারিফ যেটা আছে সেটা 13 থেকে 14% বোধহয়, সম্ভবত ওইরকম 10 থেকে 14 ভেতরে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যখন চীনে এইবার যখন সফর করতে গেলেন এই গত বৃহস্পতিবারে, তখন এই ট্যারিফের ঝামেলাটা তেমন ছিল না, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন যে আমেরিকার হাইকোর্ট কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ যুদ্ধ, যেটা সমস্ত পৃথিবীর বিরুদ্ধে তিনি শুরু করেছেন, সেটাকে বেআইনি ঘোষণা করেছে। এবং সেটা একবার না, সেটা দুইবার, কারণ দুইবার হাইকোর্টে কেস হয়েছে এবং দুইবারই হাইকোর্ট রায় দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ যুদ্ধটা এটা বৈধ না, এটা বেআইনি এবং এটা উইথড্র করা উচিত। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যখন চীনে গেলেন এইবার, এই বৃহস্পতিবার, তখন কিন্তু তার পেছনে এই একটা ধাক্কা ছিল এবং এই একটা দুর্বল পয়েন্ট তার ছিল যে হ্যাঁ, ট্যারিফটা সে অন্যায়ভাবে করেছে এবং আরোপ করেছে এবং সেটা বৈধ ছিল না এবং সেটা অন্যায় হয়েছে। আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তার এর আগে তার কিন্তু আগে যাওয়ার কথা ছিল বেজিং এ। ভ্রমণ তারিখটা অনেক আগে নির্ধারিত হয়েছিল, কিন্তু এর ভেতরে শুরু হলো এই ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ এবং এই যুদ্ধে প্রায় 40 দিন মতো যুদ্ধ হলো এবং যুদ্ধের ফলে এখন যে অবস্থাটা বিরাজ করছে সেটাতে আমেরিকা কিন্তু অত্যন্ত নাজুক অবস্থায় আছে। আমেরিকা যে সমস্ত উদ্দেশ্য নিয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ইসরায়েলের সাথে, সেই যুদ্ধের কোনো লক্ষ্যই তারা পূরণ করতে পারেনি। উপরন্ত এখন হরমুজ প্রণালী বন্ধ আছে এক, এবং এই বন্ধের কারণে তেলের দাম থেকে শুরু করে সার ইত্যাদি ইত্যাদি যে সমস্ত অন্যান্য পার্শ্ববর্তী দ্রব্য আছে এই তেলের সাথে যুক্ত, সেগুলোর দাম অত্যন্ত চড়া এবং এই দাম ওঠানামা উঠছে এবং নামছে, কিন্তু এটা ঊর্ধ্বগতি হচ্ছে একটা বড় প্রবণতা। সুতরাং এইরকম একটা প্রেক্ষাপটে গেলেন এবং তার উপরে তিনি আরোপ করলেন ব্লকেড, এই পারস্য উপসাগরে একটা নৌ অবরোধ তিনি করলেন এবং তাতে অবস্থা যতটুকু না ভালো হলো তার থেকে আরো খারাপ হলো। সুতরাং এইরকম একটা স্টেলমেট, অচলায়তন একটা অবস্থার ভেতরে তিনি গেলেন। সুতরাং এখানে কিন্তু তার অবস্থা দুর্বল ছিল এবং দুর্বল ছিল এই কারণে যে ইরানকে সে আক্রমণ করলো ইসরায়েলের সাথে, সেই ইরানের সাথে কিন্তু চীনের এবং রাশিয়ার একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ইরান থেকে চীন আমদানি করে তার 80% তেল। সুতরাং এটা একটা হিউজ ব্যাপার এবং আমরা কল্পনা করতে পারি যে 1.4 বিলিয়ন মানুষের দেশ চীন এবং সেখানে তেল কি পরিমাণে খরচ হতে পারে এবং তার 80% পূর্ণ করে ইরান। সুতরাং ইরান একটা বড় ট্রেড পার্টনার চীনের। সুতরাং চীনে যখন ডোনাল্ড ট্রাম্প গেলেন, সেটা তার অবস্থাটা কিন্তু অত্যন্ত দুর্বল এবং সে কারণে আমরা পরবর্তীতে দেখব যে হরমুজ প্রণালী খোলার ব্যাপারটা নিয়ে একটা বড় ধরনের একটা আলোচনা হচ্ছে। এটা হচ্ছে এক। দুই, তৃতীয় হচ্ছে যে এই সমস্ত মানে বড় মাপের যে সমস্ত আলোচনা হয় বা সফর হয়, তার আগে কিন্তু একটা আগাম দল যায়, মানে যারা বিশেষজ্ঞ, যারা অত্যন্ত ঝানু কূটনীতিক, তারা যে নানাভাবে নানা ধরনের অন্য পক্ষের সাথে বসে আলাপ করে, কি কি বিষয় আলাপ হবে সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এবং বিশ্লেষণ করে তারা একটা ঐক্যমতে পৌঁছায় এবং এই ঐক্যমতে পৌঁছানোর পরে তারপরে হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রপ্রধানরা সেখানে যান, একটা অলংকারের মতো তারা সেখানে বসে ওই চুক্তিতে তারা সই করে। এই প্রক্রিয়াটা কিন্তু আমেরিকা ফলো করে নাই। এটা আমেরিকার উন্নাসিকতার জন্য নাকি ডোনাল্ড ট্রাম্পের তার ইগো বা তার মেজাজ, যেটা আমরা দেখে এসেছি অনেকদিন ধরে, এটা কি তার কারণে হতে পারে? কিন্তু ব্যাপারটা হলো যে এখানে কিন্তু আমরা দুটো স্টাইল দেখছি বিশ্ব রাজনীতিতে এবং কৌশলগত রাজনীতিতে। এখানে একটা স্টাইল হচ্ছে আমি ট্যাকটিক্স, তার মানে এখনই যেটা প্রয়োজন সেটার একটা সলভ, তার মানে দিন আনা দিন খাওয়ার মতো একটা বৈদেশিক নীতি পরিচালনা করা, যেটা ডোনাল্ড ট্রাম্প করছেন। আর একটা হচ্ছে একটা বৃহৎ আকারে একটা স্ট্র্যাটেজিক একটা
মানে ভূকৌশলের দিক থেকে বা কৌশলগত দিক থেকে আমি আমেরিকার সাথে কি সম্পর্ক গড়ে তুলবো, সেটার একটা সাংঘাতিক একটা প্রেক্ষাপট এবং সেখানে নানা দিক বিশ্লেষণ, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, দার্শনিক ইত্যাদি ইত্যাদি মিলে এবং বর্তমানের শক্তির ভারসাম্য, এই সমস্ত মিলিয়ে একটা সাংঘাতিক রকমের একটা প্রিপারেটরি, প্রস্তুতিমূলক একটা পর্ব অবশ্যই থাকতে হয় এবং সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেননি তার এই ভিজিটের কারণে, পেছনে, আগে। সুতরাং এটাও কিন্তু একটা মানে আমেরিকার জন্য আমি মনে করি যে এটাকে তারা অত্যন্ত খেলোভাবে নিয়েছে এবং সঠিকভাবে নিতে পারেনি। আর এটাকে এই বিষয়ে যদি একটু আসি যে আপনার এই তারা ঠিকভাবে না নেয়ার কারণে চীনে গিয়ে কিন্তু তারা খুব বেশি পাত্তা পাচ্ছেন এরকমও না, যেহেতু সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই সেই জন্য কিন্তু তারা তেমনভাবে কিছু বলেও উঠতে পারছেন না। ট্রাম্পকে যখনই কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে তার মুখ দিয়ে শুধু প্রশংসার ফুলঝুরি ফুটছে এবং শি জিনপিং কত ভালো বন্ধু তিনি সে কথাই বলছেন। তাহলে আমরা যদি একটু চীনের মিডিয়ার কথা জানতে চাই যে চীনা মিডিয়া আসলে তারা কিভাবে দেখছে এই বিষয়টিকে, আপনি যদি চীনা মিডিয়ার কথা একটু বলেন। এখন ডোনাল্ড ট্রাম্প গেলেন, যখন তার এয়ারফোর্স ওয়ান প্লেন নামলো, তো সেখানে সাংঘাতিক রকমের একটা মানে বর্ণাঢ্য একটা অনুষ্ঠানের আয়োজন চীন করলো, কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে সেখানে কিন্তু শি জিনপিং গেলেন না তাকে রিসিভ করার জন্য। আপনি যদি এই সফরের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফর দেখেন, তাহলে শি জিনপিং সবসময় কিন্তু সেখানে ওই এয়ারপোর্টে যেয়ে বিমানে ওখানে সামনে দাঁড়িয়ে থেকে তার অতিথিকে অভ্যর্থনা জানায়, সম্বোধন জানায় এবং গ্রহণ করে নেয়। এবার সেটা ঘটেনি, এবার গেলেন হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, চীনের ভাইস প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্পকে সেখানে সম্বর্ধনা জানালেন এবং নিয়ে আসলেন। এটা হচ্ছে একটা জিনিস। চীনে দুটো পত্রিকা আমি ফলো করি, একটা হচ্ছে চায়না টাইমস আর একটা হচ্ছে গ্লোবাল টাইমস। চায়না টাইমসটা সরকারের সাথে যুক্ত, আর গ্লোবাল টাইমসটা ইংরেজিতে লেখা হয় এবং প্রকাশিত হয়, এবং এই গ্লোবাল টাইমসটা কিন্তু সরকারেরই মুখপত্র, কিন্তু একটুখানি ভিন্ন আঙ্গিকে তারা এটা তুলে ধরে এমনভাবে যেন সরকারের একেবারে প্রত্যক্ষ সম্পর্ক এই সংবাদপত্রের সাথে আছে কি না সেটা বোঝা কঠিন। এখন এই সময় কিন্তু মানে সমান্তরাল ভাবে চীন সফর করছেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট। এখন চায়না টাইমস খুলে আমি দেখলাম যে তাজিকিস্তানের, এবং তখন কিন্তু অলরেডি ডোনাল্ড ট্রাম্প চীনে পৌঁছে গেছেন, তাজিক প্রেসিডেন্টকে কভার পেজে তাকে দেখানো হচ্ছে তার ভিজিট এবং শি জিনপিংয়ের সাথে করমর্দন থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি যে সমস্ত, সেটা হচ্ছে প্রথম পেজে। আর ডোনাল্ড ট্রাম্পের খবরটা হচ্ছে এই যে কলামে থাকে, রাইট কলামে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের একটা ছবি দিয়ে বলা হচ্ছে যে তিনি বেজিং পৌঁছেছেন এবং শি জিনপিংয়ের সাথে তার আলাপ শুরু হবে। এই তাহলে এটার থেকে কিন্তু একটা সাংঘাতিক একটা বড় ব্যাপার বোঝা যায় যে তারা মানে চীন কাকে গ্রহণ করছে, কিভাবে গ্রহণ করছে এবং ডোনাল্ড ট্রাম্পকে তারা কিভাবে দেখে। একটা হচ্ছে যে একটা হেড অফ স্টেট আসলে সেখানে ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো তো অবশ্যই মানতে হবে, তাই না? সেটা চীন যথেষ্ট সুন্দরভাবে মেনে চলে, কিন্তু এই যে পত্রপত্রিকার ভেতর দিয়ে কিন্তু বোঝা যায় যে সেন্টিমেন্টটা। আর একটা জিনিস হচ্ছে যে যখনই ওয়েস্টার্ন মিডিয়া যখন রাস্তাঘাটে চীনা অধিবাসীদের সাথে বা সাধারণ মানুষের সাথে আলাপ করছে, তখন তাদের জিজ্ঞেস করছে যে এই সফর সম্পর্কে আপনাদের কি ধারণা। তখন তারা বলছে, একেবারে 90% মানুষই বলছে যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আনপ্রেডিক্টেবল, মানে তাকে বোঝা মুশকিল যে সে কি করবে না করবে। তো এটা দিয়ে কিন্তু বোঝা যায় যে একজন গেস্টকে তারা কিভাবে, এরকম একটা পাওয়ারফুল একটা দেশের গেস্টকে তারা কিভাবে দেখছে। আর গ্লোবাল টাইমসটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট, একটা গ্লোবাল টাইমসে একটা বড় এডিটোরিয়াল লেখা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই ভিজিট সম্পর্কে।
এখন এই এডিটোরিয়ালের সবকিছু আমি এখানে বলতে চাই না, কিন্তু একটা জিনিস কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গ্লোবাল টাইমস তার শেষের দিকে আর্টিকেলের প্রবন্ধের শেষের দিকে বলছে যে আমেরিকা যখন চুক্তি করে কোনো দেশের সাথে এবং চুক্তি করে যখন তার দেশে ফিরে যায়, যেমন ডোনাল্ড ট্রাম্প চুক্তি করবেন এবং তারপরে দেশে ফিরে যাবেন, যখন ফিরে গেলেন তারপরে দেখা গেল যে ওই চুক্তি যতটুকু না পালন করা উচিত তার থেকে তারা পালন না করে সেটাকে একটা উল্টোপাল্টা একটা ব্যাখ্যা দিয়ে সেটাকে প্রশ্নবোধক করে তোলে। এটা কিন্তু অত্যন্ত মারাত্মক একটা মন্তব্য এই কারণে যে ডোনাল্ড ট্রাম্প সফর করছেন, ঠিক সেই সফরের সময় নানা ধরনের চুক্তি হবে। তার মানে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে সে যত চুক্তি স্বাক্ষর করুক না কেন, এটা কতটুকু ভ্যালিড হবে এবং কতটুকু তিনি মেনে চলবেন এবং আমেরিকা মেনে চলবে, সে বিষয়ে চীনের সন্দেহ আছে। ঠিক এই পয়েন্টটাই আমি আসতে চাচ্ছি যে আপনি যে বললেন যে গ্লোবাল টাইমসে সন্দেহ প্রকাশ করা হচ্ছে চুক্তি নিয়ে, এইখানে জাস্ট একটু আপনাকে ধরিয়ে দিয়ে আমার মনে হয় আপনি আরও ভালো বলতে পারবেন। সেটা ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে যে চীন প্রায় 200 বোয়িংয়ের আপনার বোয়িংয়ের যে ফ্লাইট বা বোয়িংয়ের যে প্লেন, সেই বোয়িং কোম্পানি প্লেন 200 কিনতে রাজি হয়েছে। বোয়িং কোম্পানি থেকে বলা হচ্ছে যে শতাধিক। অন্যদিকে চীনের যে প্রতিষ্ঠানগুলো আছে বা চীনের সরকারি কর্মকর্তারা, তারা এ বিষয়ে একটি টু শব্দও করছেন না। অন্যদিকে আপনার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক বড় বড় কোম্পানির সিইও, সে টিম কুক, এনভিডিয়ার প্রধান হ্যাংসেং থেকে শুরু করে আরও অনেকে গেছেন, আপনার ভিসার যিনি প্রধান তিনি গেছেন, এরকম একাধিক কোম্পানির গেছেন। তারা কি আদপে কিছু পেয়েছেন? মানে নাকি এই সেই এডিটোরিয়ালের ভাষ্য মতে যেটা বলা হচ্ছে ঠিক সেটি, যে সবটাই ওনাদের বাগাড়ম্বার, আসলে বাস্তবে কিছুই হয় না? আচ্ছা, যেগুলো হয়েছে সেগুলো সম্পর্কে একটু আলাপ করি। প্রথমত আপনি যেটা বললেন যে বোয়িং এর সাথে যে কোনো চুক্তি হয়েছে কিনা, বিবিসি বলছে যে ঠিকই আপনি যেটা বললেন যে 200 বোয়িং প্লেন কিনবে চীন, এরকমের একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। কিন্তু বোয়িং এর আসলে বোয়িং আশা করেছিল যে এটা 200 না, 200 থেকে অনেক বেশি হবে, 500 থেকে 1000 প্লেন কিনবে চীন। এরকমের একটা ধারণা নিয়েই কিন্তু বোয়িং যায়নি ডোনাল্ড ট্রাম্পের সাথে, কিন্তু ট্রাম্পকে হয়তো সেইভাবে তারা একটা একটা খসড়া একটা প্রস্তাব পাঠিয়েছিল। এর ফলেই হলো কি, বিবিসি থেকে বলছে যেটা, সেটা হচ্ছে যে এর পরপরই কিন্তু বোয়িং এর শেয়ার 4% কমে গেল, মানে শেয়ার বাজার মার্কেটে। তো কারণ যেটা আশা করা হয়েছিল সেটা আশা পূরণ হয় নাই, এটা একটা ব্যাপার। তার মানে, এবং এটা আমরা জানি না যে 200 বোয়িং প্লেন কিনবে কিনা আদৌ। একটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে বলা যে হ্যাঁ আমি বোয়িং প্লেন কিনবো, আর একটা হচ্ছে যে এটা কিভাবে কেনা হবে, কখন কেনা হবে, কবে, কত টাকা দেওয়া হবে, সেই টাকাটা কি ইউয়ানে পে করা হবে না ডলারে পে করা হবে, এই সমস্ত টেকনিক্যাল দিকগুলো কিন্তু কিছু হয়নি। এটা হতো যদি আগে ডোনাল্ড ট্রাম্প একটা টিম পাঠাতো, যেটা আমি আগেই উল্লেখ করলাম, এবং সেটা করেনি। আচ্ছা যাই হোক, এটা গেল বোয়িং এর ব্যাপারে। আর একটা জিনিস যেটা হয়েছে সেটাও একটা ফর্মাল ব্যাপার, সেটা হচ্ছে যে এগ্রিকালচার, এই কৃষি পণ্য চীন কিনতে চায়, যেমন মাংস, যেমন সয়াবিন, যেমন আরো অন্যান্য ক্ষেত্রে, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা কিছু কিনতে চায়। কিন্তু আমি পরে আলাপ করে আমি এই আলাপে আসবো, দেখবো যে সেখানেও কোনো কিছু খুব একটা যে বড় অগ্রগতি হচ্ছে সেটাও না। আর যেটা তারা করেছে সেটা হচ্ছে এ বোর্ড অফ ট্রেড, মানে বাণিজ্যের জন্য একটা বোর্ড গঠন করেছে, দ্বিপক্ষীয় একটা বোর্ড। সেখানে চীনের রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি থাকবে, আমেরিকার প্রতিনিধি থাকবে, এবং তারা এই যে ট্যারিফ থেকে শুরু করে বাণিজ্য সংক্রান্ত যদি ঝুট ঝামেলা কিছু তৈরি হয় বা সামনে আসে, তাহলে সেগুলো নিয়ে তারা আলাপ করবে। এটা একটা ধরেন একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এটা আমি পজিটিভই বলবো যে হ্যাঁ ঠিক আছে, ভালোই। এটা ভবিষ্যতে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে এই বোর্ডকে রেফার করে বোর্ড সেখানে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করতে পারবে। এটা হয়েছে একটা।
রেয়ার আর্থ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ রেয়ার আর্থ না হলে আমেরিকার ইন্ডাস্ট্রি, বিশেষ করে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যেখানে প্লেন থেকে শুরু করে আরো অন্যান্য অত্যন্ত সফিস্টিকেটেড, অত্যন্ত সূক্ষ্ম জিনিসপত্র তৈরি হয়, সেই জায়গায় কিন্তু কোনো কিছু হয়নি। এবং মার্কো রুবিওর যে ভাষণ আমি শুনলাম, সেখানে বলছে যে না, এ ব্যাপারে আমরা খুব একটা অগ্রগতি মানে লাভ করিনি, কিন্তু এ ব্যাপারে আলোচনা হবে, যেটা সাধারণভাবে বলা হয়ে থাকে। এবং লক্ষণীয় যে মানে চীন কিন্তু 93% রেয়ার আর্থ পৃথিবীর সে নিয়ন্ত্রণ করে। এবং এই রেয়ার আর্থের উপরে কিন্তু চীন, ওই যে ট্যারিফ যুদ্ধ যখন চলছিল, তখন কিন্তু একটা নিষেধাজ্ঞা আরোপ করে কত পরিমাণে চীন বা চীনের কোম্পানিগুলো তারা এই রেয়ার আর্থ রপ্তানি করবে আমেরিকায়। এবং সেখানে কিন্তু অনেক মানে কমিয়ে আনা হয়েছিল এই মানে পরিমাণটা। সুতরাং এখন আমেরিকা অত্যন্ত মানে মরিয়া হয়ে গেছে যে কিভাবে এই রেয়ার আর্থ চীনের থেকে পাওয়া যায়। তা নাহলে কিন্তু তার এই যে মারণাস্ত্র থেকে শুরু করে বিমান বাহিনীর যে সমস্ত অত্যাধুনিক B-52 থেকে শুরু করে F-35, F-15, F-16, এই যে সমস্ত সরঞ্জাম, মারণাস্ত্র আছে, সেগুলো কিন্তু উৎপাদন কিন্তু সাংঘাতিকভাবে কমে যাবে। এবং আমরা যদি এটা লক্ষ্য রাখি যে আমেরিকার অস্ত্র ভান্ডার কিন্তু কমে গেছে, অনেকখানি কমে গেছে, এবং অনেকে বলছে যে 90% কমে গেছে। সুতরাং সেটাকে তো পূরণ করতে হবে। পূরণ করতে গেলে কোথা থেকে রেয়ার আর্থ মেটেরিয়াল আসবে, এবং সেটা চীন থেকে আসবে, অন্য কেউ কোনো দেশ দিতে পারবে না। সুতরাং এই জায়গায় একটা স্টিকিং পয়েন্টও আছে, যার ফলে বিবিসি পর্যন্ত বলছে যে এমন কোনো ডিল এখনো হয়নি, চুক্তি এখনো হয় নাই, যেটা একটা আহামরি ব্যাপার এবং একটা বিশাল একটা সাফল্য, সেরকম কিছু ঘটেনি। আপনি তো তালিকা দিলেন কারা কারা গেছে ওখানে। সেখানে টেসলা এবং স্পেস এক্স এর ইলন মাস্ক, সেখানে গেছে অ্যাপেলের টিম কুক গেছে, নেভিডার গেছে হুয়াং, ব্ল্যাক রকের, এবং একটা সবচেয়ে বড় কোম্পানি পৃথিবীর ব্ল্যাক রকের কেলি অটলবার্গ, আর মেটা কোম্পানির গেছে দিনা ম্যাককর্মিক। কিন্তু এখনো পর্যন্ত এরা কোনো চুক্তি সই করেনি। মানে পৃথকভাবে এরা আলাপ করছে চীনা কোম্পানির সাথে, সেটা আমরা শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো চুক্তি হয়নি। একটা জিনিস মনে রাখা দরকার যে ডোনাল্ড ট্রাম্প এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এই যে আইটি সেক্টরের সমস্ত বড় বড় বসদেরকে নিয়ে তিনি গেলেন, এর কারণ হচ্ছে কিন্তু যে চীন কিন্তু একটা বিশাল মার্কেট এই কারণে যে চীনে প্রায় 400 মিলিয়ন মানুষ, বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। সুতরাং এই মার্কেটটা যদি আমেরিকান কোম্পানিগুলো দখল করে নিতে পারে, তাহলে এটা সাংঘাতিক একটা বড় একটা ব্যাপার। কিন্তু সেইখানে আমার মনে হচ্ছে যে কোনো বিশেষ অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি, বা আমরা জানি না। আর একটা জিনিস হচ্ছে যে চীন কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক এগিয়ে গেছে। সে আমেরিকাকে প্রায় ছুঁই মতো অবস্থায় আছে। সুতরাং চীন যে একেবারে পিছিয়ে আছে, পশ্চাৎপদ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, সেটা কিন্তু না। সুতরাং চীন কিন্তু অত্যন্ত কশাসলি, সতর্কভাবে অগ্রসর হবে যে কোনো মানে আমেরিকান কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার ক্ষেত্রে। সুতরাং এ ব্যাপারে আমরা কিছু বলতে পারছি না এখনো। এবং এটাই হচ্ছে এখন বাণিজ্য চুক্তি সংক্রান্ত যেটা হয়ে আছে, এটা এই পর্যায়ে এইটুকুই আমরা জানি। কিন্তু যেমন বিবিসি বলছে যে না, তেমন মানে অল্প কিছু ডিল হয়েছে, কিন্তু এমন কোনো সাংঘাতিক রকমের বড় মাপের কোনো ডিল এখনো হয়নি। এইরকমই একটা আভাস মানে শুরু থেকেই পাওয়া যাচ্ছিল। আপনার যখন আমেরিকা এবং চীনের মধ্যে অনেকটা কাঁটা হিসাবে, দুই দেশের সম্পর্কের কাঁটা হিসাবে ছিল বলা যায় তাইওয়ান, এবং এখনও আছে। আপনি যখন ট্রাম্প সফরে গেলেন বা যখন ট্রাম্প ওখানে পৌঁছালেন, তখনই বলা হলো যে আমেরিকান কর্মকর্তাদেরকে চীনা কর্মকর্তারা এটা একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তাইওয়ান নিয়ে কোনো স্পর্শকাতর কথা বলা যাবে না। তারা এই বিষয়ে ভয়ঙ্করভাবে সিরিয়াস, কোনো কথা বলা যাবে না, তাইওয়ানকে অস্ত্র দেওয়া যাবে না, তাইওয়ান চীনের অংশ,
এই এই কথা স্বীকার করতে হবে এবং কথা প্রকাশ্যে বলতে হবে যে তাইওয়ানের স্বাধীন অস্তিত্ব বলে কিছু নাই। তো তাইওয়ান সম্পর্কে এই যে এই চীনের একদম মানে একবজ্ঞা নীতি এবং তাইওয়ানের বিষয়ে যদি আপনি লক্ষ্য করেন যে এই ট্রাম্প তার গোটা সফরের পুরোটা সময় একবারও তাইওয়ান শব্দটি উচ্চারণ করেননি। তাহলে আসলে তাইওয়ান নিয়ে কি হতে চলেছে সেখানে? আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প যখন প্লেনে ওঠেন তখন কিন্তু চীনা রাষ্ট্রদূত, আমেরিকায় চীনা রাষ্ট্রদূত, এবং তিনি কিন্তু শি জিনপিংয়ের টিমে আছে এবং স্বাভাবিকভাবে থাকবেন, এবং তিনি 4টে রেড লাইন জানিয়ে দেন আমেরিকাকে। তার সেই রেড লাইনের ভেতরে প্রথম হচ্ছে তাইওয়ান। এই যে তাইওয়ান সম্পর্কে কোনো কিছু কথা বলা যাবে না, বা তাইওয়ানের স্বাধীনতা বা তাইওয়ানের সার্বভৌমত্ব, এই সমস্ত বিষয়ে কোনো কথা বলা যাবে না। আরো ছিল যে চীনের যে নিজস্ব বিকাশ, এই গণতন্ত্র মানবাধিকার নিয়ে কোনো আলোচনা করা যাবে না। 2, নিজস্ব বিকাশ যেটা, তার নিজস্ব পথে সে যে বিকশিত হচ্ছে সেই সম্পর্কে কোনো কথা বলা যাবে না। আর আর সর্বশেষ হচ্ছে তার যে ডেভেলপমেন্ট প্যাটার্ন, মানে ইকোনমিক, অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্যাটার্ন যেটা, সেটা সম্পর্কে প্রশ্ন করা যাবে না। এরকম 4টা ছিল। এখন তাইওয়ান সম্পর্কে যেটা, সেটা হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে ফক্স টেলিভিশন এবং আরো অন্যান্য টেলিভিশন কোম্পানিগুলো তারা জিজ্ঞেস করছিল, সাংবাদিকরা, যে তাইওয়ানে কি হলো। তো তাইওয়ানে কি হলো, তাইওয়ানের ব্যাপারটা হচ্ছে এই যে এই জো বাইডেন যখন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, তখন কিন্তু তাইওয়ানকে নিয়ে তারা সাংঘাতিকভাবে মেতে উঠেছিল। মেতে ওঠার ভেতরে অর্থনৈতিক সাহায্য দেওয়া 1, 2 হচ্ছে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা, এবং ন্যান্সি পিলোসি, মনে আছে আপনার নিশ্চয়ই, যে ন্যান্সি পিলোসি একবার সেখানে যে তাইওয়ানে গেলেন এবং তিনি তখন কিন্তু হাউসের মানে প্রধান, এবং তিনি সেখানে গেলেন যে অত্যন্ত কঠোর ভাষায় চীনকে সমালোচনা করলো, তার মানবাধিকার ইত্যাদি ইত্যাদি, এবং তাইওয়ানের স্বাধীন হওয়ার একটা ইঙ্গিত তিনি দিলেন এবং আমেরিকা সেখানে সমর্থন করবেন। এরকমের একটা ঘটনা একটা এই সফরে ঘটেছিল। $25 বিলিয়ন অস্ত্রশস্ত্রর একটা চালান আমেরিকা থেকে তাইওয়ানে আসবে, এই রকমের একটা চুক্তি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আসেনি, সেটা ঝুলে আছে। এবং ঝুলে আছে এই কারণে যে চীন কিন্তু এটাতে অত্যন্ত তিক্ত বিরক্ত এবং অত্যন্ত ক্ষুব্ধ। সুতরাং এটা এখনো পর্যন্ত মানে আমেরিকা এটা তাইওয়ানে পাঠায় নাই। কিন্তু ওভারঅল তাইওয়ান নিয়ে খুব একটা বেশি আলোচনা হয়নি, কারণ শি জিনপিং জানিয়ে দিয়েছে যে তাইওয়ান নিয়ে যদি আমেরিকা কোনো কিছু করে, আর কি করবে, করাটা হচ্ছে যে তাইওয়ানের স্বাধীনতার পক্ষে বলা, তাইওয়ান যে চীনের একটা অবিসংবাদী একটা অংশ, এবং এটা অখণ্ড চীনের মানে একটা পার্ট, সেই জায়গাটায় যদি কোনো প্রশ্নবোধক চিহ্ন তোলে আমেরিকা, তাহলে কিন্তু আমেরিকা এবং চীনের সম্পর্কে অত্যন্ত অত্যন্ত খারাপের দিকে যাবে এবং সেটা যুদ্ধের দিকে গেলেও যেতে পারে, এই রকমের একটা আভাস দিয়েছে। এবং সেই কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করেনি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা, যেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে চীন কিন্তু যেটা চায় সেটা হচ্ছে, সে ঘোষণা করেছে, শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্যক্তিগত 2 ঘন্টার যে আলোচনা হয়েছিল, সেখানে বলছে যে আমরা স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি চাই। তার মানে একটা স্থিতিশীল একটা রিলেশনশিপ চাই, যেটা এই দিন আনা দিন খাওয়ার মতো না, একটা বিশাল একটা মানে প্রেক্ষাপটে একটা দীর্ঘমেয়াদী একটা আমরা সম্পর্ক চাই। এবং সেই সম্পর্কটা গড়ে তোলার জন্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, খুব ইন্টারেস্টিংলি শি জিনপিং বলছেন, মনে আছে আমাদের যে থুসিডাইটিস ট্র্যাপ বলে একটা কথা আছে আন্তর্জাতিক সম্পর্কে। এই থুসিডাইটিস ট্র্যাপটা হচ্ছে এই যে 431 খ্রিস্টপূর্ব 431 সালে অ্যাথেন্স এবং স্পার্টার ভেতরে একটা যুদ্ধ হয়। এই কথাটা কিন্তু শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে তার একান্ত মিটিংয়ে জানিয়েছেন। এটা কেন জানিয়েছে? এই কারণে যে এই থুসিডাইটিস ট্র্যাপ তৈরি হয়
যখন একটা উঠতি একটা পরাশক্তি বিদ্যমান পরাশক্তিকে সরিয়ে দিয়ে তার জায়গা দখল করতে চায়, যেটা হয়েছিল অ্যাথেন্স এবং স্পার্টার ক্ষেত্রে। সুতরাং এটা দিয়ে শি জিনপিং বোঝাতে চাচ্ছেন যে চীন হচ্ছে সেই উঠতি পরাশক্তি এবং আমেরিকা হচ্ছে বিদ্যমান শক্তি, এবং যে শক্তি এখন বিশ্ব ব্যবস্থার উপরে তার নেতৃত্ব রেখে দিয়েছে। সুতরাং এই যে ট্রানজিশন, যে আমেরিকাকে প্রতিস্থাপন করে আমেরিকার বদলে চীন বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি হয়ে তার নিজস্ব এই বিশ্ব সিস্টেমটাকে সে নিজের আদলে গড়ে তুলবে, এই প্রক্রিয়াটা যেন যুদ্ধের ভেতর দিয়ে না যায়। এই যেটা প্রাচীন গ্রিসে হয়েছিল এই অ্যাথেন্স এবং স্পার্টার ভেতর, দুই শক্তির ভেতরে। সুতরাং এটা দিয়ে মানে শি জিনপিং জানাতে চাচ্ছে যে আসুন আমরা বসে আলাপ করি। এখানে যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে জিরো সাম গেম বলে একটা কথা আছে, যে তার মানে হচ্ছে যে আমি আপনি যদি একটা কোনো চুক্তি করতে যাই, তাহলে আমি চাইবো সম্পূর্ণ আপনাকে একদম ঠকিয়ে আমি আমার গেইনটা হবে 100%। তো এইরকম আমেরিকার মানে মনোভাবটাই হচ্ছে এরকম। সুতরাং শি জিনপিং জানিয়ে দিয়েছে যে না, এখানে আমাদেরকে সমঝোতার মাধ্যমে এগোতে হবে এবং শান্তিপূর্ণভাবে এই ট্রানজিশনটা, যে একটা উঠতি শক্তি চীন, একটা উঠতি পরাশক্তি, তাকে জায়গা করে দিতে হবে, এবং যে বিদায়ী পরাশক্তি সেটা আমেরিকা, তাকে পিছু হটতে হবে, এবং এটা যেন শান্তিপূর্ণভাবে হয়। এই যে একটা ভূ রাজনীতিতে যে একটা স্ট্র্যাটেজিক একটা মানে পজিশন নিয়ে আছে চীন, এটাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত অবাক হয়েছেন, এবং তিনি একটা মন্তব্য করেছেন খুব ইন্টারেস্টিং। এটা বলে আমি এই প্রশ্নের উত্তরটা শেষ করি। সেটা হচ্ছে যে তিনি বলছেন যে হ্যাঁ, শি জিনপিং যেটা ইঙ্গিত দিচ্ছে সেটা হচ্ছে আমেরিকা এখন দুর্বল। হ্যাঁ, এই কথা আমি মানি যে আমেরিকা দুর্বল ছিল 2 বছর আগে। অর্থাৎ তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আসার আগে আমেরিকা দুর্বল ছিল, ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতায় এসছেন, এখন আমেরিকা আর দুর্বল নেই, আমেরিকার শক্তি সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছে। সুতরাং ওই যে থুসিডাইটিস ট্র্যাপের যে কথা বলছেন শি জিনপিং, সেটা এই ডোনাল্ড ট্রাম্পের আমলে খাটে না, খাটতো জো বাইডেনের আমলে অথবা ডেমোক্রেটিক পার্টির আরো অন্যান্য যারা ছিলেন, বারাক ওবামা অথবা বিল ক্লিন্টন, তাদের ক্ষেত্রে খাটে। কিন্তু আমার ক্ষেত্রে এই দুর্বলতার দিক, যে আমেরিকা দুর্বল, এই যুক্তিটা খাটে না। সুতরাং খুবই ইন্টারেস্টিং একটা সফর বলবো আমি এই কারণে যে চীনের যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, যেটাকে মানে তার যে সক্ষমতা, বিশেষ করে বুদ্ধিবৃত্তিক, এবং তা বিশেষ করে তার চীনের পররাষ্ট্রমন্ত্রী একজন সাংঘাতিক জ্ঞানী ব্যক্তি, এবং কূটনীতি সম্পর্কে যদি কোনো লেসন নিতে হয়, শিক্ষা নিতে হয়, তাহলে কিন্তু এই চীনের এই পররাষ্ট্রমন্ত্রীর কাছে যেতে হবে, আর যেতে হবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের কাছে, এই দুইজনের কাছে। সুতরাং এটা একটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা শিক্ষা, এবং তার সাথে যে সমস্ত মন্ত্রী পরিষদ গেলেন তাদের জন্য একটা শিক্ষা। মার্কো রুবিও থেকে শুরু করে হেক্সেট, তারপরে আরো যারা আছেন, তাদের জন্য এটা একটা বড় শিক্ষা চীন দিয়েছে তাদেরকে। হ্যাঁ, এই আপনার কথার মধ্যেতেই রাশিয়ার বিষয়টি আসলো, রাশিয়ার ল্যাভরভ বা চীনের পররাষ্ট্রমন্ত্রী। এই প্রসঙ্গে সবচেয়ে বড় মানে জানার ইচ্ছা, ধরেন এতক্ষণ আমাদের আলোচনা চলছে, কিন্তু যে জন্য দর্শকদের মতো আমিও অনেকটা মানে গভীর আগ্রহের সঙ্গে তাকিয়ে আছি যে এই প্রশ্নের উত্তরটা শোনার জন্য, যে ইরানের বিষয় নিয়ে কী করা হলো। সবচেয়ে এই মুহূর্তে পৃথিবীর মানে সবচেয়ে কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছে ইরান, যা নিয়ে আমরা গত আলোচনায় বলেছিলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধেরও আশঙ্কা আছে। তো এই সমস্যা নিয়ে ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যে আসলে কি কোনো আলোচনা হয়েছে, বা সেখান থেকে কোনো রেজাল্ট কি আসবে মনে করেন? আলোচনা হয়েছে, কিন্তু আলোচনার তেমন কোনো ফলাফল নেই বলে আমি মনে করি। একটা জিনিস হচ্ছে যে চীন যেটা অনুসরণ করে, আমি এটা একটু প্রেক্ষাপটটা দিয়ে তারপরে আর ওই খুঁটিনাটি বিষয়ে আসব। সেটা হচ্ছে যে
মানে 1648 সালে একটা চুক্তি হয়, সেটাকে আমরা বলি ওয়েস্টফ্যালিয়া চুক্তি। এবং সেটা চুক্তি হয়েছিল 30 বছর ইউরোপ যুদ্ধে ছিল, এই প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের ভেতরে যুদ্ধে মারামারি করছে, রক্তাক্ত 30 বছর যুদ্ধ হলে যেটা হয়, সেই যুদ্ধটাকে কিভাবে মিটিয়ে ফেলা যায় এবং একটা শান্তি প্রতিষ্ঠা করা যায় ইউরোপে, সেইটা নিয়ে একটা চুক্তি হয়। সমস্ত ইউরোপীয় দেশ মিলে সেখানে বসে এবং সেখানে চুক্তি হয় এই যে আমরা প্রতিটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব, এক। দুই হচ্ছে আমরা কূটনীতির মাধ্যমে আমরা আমাদের সমস্যার সমাধান করব, দুই। তিন হচ্ছে যে সমস্ত আহ, যে সমস্ত চুক্তি হবে সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব, চার হচ্ছে আহ, আমরা ধর্মীয় গুরু এই ভ্যাটিকানের কোনো আদেশ আমরা মানব না, ভ্যাটিকানকে বরঞ্চ এই আমাদের আদেশ মানতে হবে, দেশের সার্বভৌমত্বকে দিকে তাকিয়ে আমাদের যে মানে ধর্মীয় আদেশ না, যেটা রাজনৈতিক আদেশ, সেগুলো মানতে হবে। চীন কিন্তু এই ওয়েস্টফালিয়া চুক্তির প্রতিটি যে অনুচ্ছেদ সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে পালন করে। এবং যখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে চীন, আপনাকে আমি অনুরোধ করছি আপনার একটা সেনাবাহিনী, আপনার সেনাবাহিনীর একটা ব্রিগেড আপনি পাঠান হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য, তখন শি জিনপিং বলছে, ট্রাম্পকে বলছে যে না, ইরান তো একটা সার্বভৌম দেশ, ওই ওই ওয়েস্টফ্যালিয়া চুক্তির মানে ইয়েতেই বলছে, সে তার অবশ্যই রাইট আছে যে হরমুজ প্রণালীর উপরে তার যে কর্তৃত্ব সেটা রাইট আছে, কিন্তু আমরা চাই যেটা সেটা হচ্ছে হরমুজ প্রণালীটা খুলে দেওয়া হোক, এবং খুলে দেওয়া হোক এবং সেখানে যে টোল বসানো হয়েছে সেটা অনভিপ্রেত, অনভিপ্রেত। মানে এটা ইরান করছে, ইরানের অধিকার আছে, কিন্তু আমরা চাই যে সেই টোলটা যেন না থাকে, এই রকমের একটা। কিন্তু চীন বলে দিয়েছে অত্যন্ত স্পষ্ট ভাষায় যে আমরা কোনো সৈন্য পাঠাচ্ছি না সেখানে, এবং তা এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে বরঞ্চ আপনি যে পারস্য উপসাগরে যে ব্লকেট বসিয়েছেন সেই ব্লকেটটা হচ্ছে অনৈতিক এবং এটা হচ্ছে সমুদ্র আইনের বিরোধী। সুতরাং এটা করে আপনি সমস্যাটাকে আরো ঘোলা করেছেন, কারণ এটা আপনি করলেন যখন একটা যুদ্ধবিরতি চলছে এবং ইরান জাহাজকে কিন্তু হরমুজ প্রণালী দিয়ে অবশ্যই টোলের বিনিময়ে পাস করছে, যখন তখনই আপনি এই ইরানকে সাহায্য করার জন্য আবার পুনরায় আপনি এই নৌ অবরোধ আরোপ করলেন। সুতরাং এটা কিন্তু মানে এটা ঠিক করেননি এবং চীন কিন্তু এটার সমালোচনা করেছে। চীন মিলিটারি এইড, সামরিক এইড পাঠাবে না, এরকমের একটা অঙ্গীকার দিয়েছে শি জিনপিং ট্রাম্পকে। এখন এই মিলিটারি এইড বলতে কি বোঝায় সেটা অত্যন্ত অত্যন্ত কি বলে মানে সঠিক করে বলা মুশকিল, কিন্তু চীন এটাতে রাজি হয়েছে। আমার যতটুকু বিশ্বাস যে চীন যতটুকু না মারণাস্ত্র বা অস্ত্রশস্ত্র দিয়েছে ইরানকে, তার চেয়ে দিয়েছে লজিস্টিক্যাল যে সমস্ত সাপোর্ট, বিশেষ করে স্যাটেলাইট সাপোর্ট, বিশেষ করে ড্রোন টেকনোলজির জন্য আনুষঙ্গিক পার্টসের সাপোর্ট, কিন্তু কোনো একেবারে পরিপূর্ণভাবে তৈরি কোনো অস্ত্র সেখানে চীন পাঠায় নাই, যেটা পাঠিয়েছে রাশিয়া। সুতরাং এই দিক থেকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব একটা সুবিধা করতে পারেননি। তিনি চেয়েছিলেন যে চীনকে বলে হরমুজ প্রণালী খুলে দেওয়া, প্রয়োজনে চীনের সেনাবাহিনী সেখানে যে সেই কাজটা করুক তাদের জন্য, কিন্তু সেটাতে রাজি হয়নি। আরো চীন বিশেষ করে ক্ষুব্ধ এই কারণে যে আমরা এই গতকালকে জানতে পারলাম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গোপনে এই সংযুক্ত আরব এমিরেতে যে সফর করে এসছেন, এবং এই সফরটা কি হতে পারে সেটা তো আমি মানে সেটা তো বোঝাই যায়। সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেখানে পুনরায় যুদ্ধ শুরুর ক্ষেত্রে ইতস্তত করছে, সেই জায়গায় বিবি অর্থাৎ নেতানিয়াহু এই ইউএইতে যে ইউএইকে সম্ভবত বলছে
যে হ্যাঁ, আমরা যদি যুদ্ধ শুরু করি তাহলে তোমাকেও এইবার কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। সুতরাং এই সফরটা কিন্তু আম আ চীন অ্যা এবং অ অ এবং সংযত কারণেই ইরানও কিন্তু এটাকে সাংঘাতিক মানে গুরুত্বপূর্ণ ভাবে গুরুত্বপূর্ণ একটা ঘটনা হিসেবে দেখছে, এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী যিনি এখন দিল্লিতে আছেন এবং সেখানে ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে আছে এবং লাভরভও সেখানে আছে। তো সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে এটা শুধু অনভিপ্রেত না, এটা অনাকাঙ্ক্ষিত, এবং এটার মানে প্রতিশোধ বা এটা ইউনাইটেড আরব এমিরেট এই যে ইসরায়েলের সাথে যে দহরম-মহরম করছে এটা ভালো হবে না। এরকম একটা সতর্কবাণীও উচ্চারণ করেছে। হ্যাঁ, এই প্রসঙ্গে যদি একটু বলি যে আপনার কাছে সর্বশেষ একটু অল্প কথায় জানতে চাই যে এই হাই প্রোফাইল সফর মানে ট্রাম্পের বেইজিং সফর বা ট্রাম্প শি আপনার শীর্ষ বৈঠক, এইটা থেকে মানে বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় আসলে এটা কি কতটুকু গুরুত্ব বহন করে, মানে এটা কি আদৌ কোনো পরিবর্তন আনবে? হ্যাঁ, মানে প্রশ্নটা আসলে ভালো। খুবই ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে হ্যাঁ, আনবে। একটা একটা হচ্ছে যে আপনি লক্ষ্য করে দেখেন যে ইউরোপ এমন একটা অবস্থায় পড়ে আছে যে তার সাথে কেউ কথা বলতে চায় না। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন। এবং সেটা কি কারণে? সেটা এই কারণে যে তারা তাদের কূটনৈতিক দরজা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আপনি লক্ষ্য করে দেখেন যে ইউরোপীয় ইউনিয়নের যিনি পররাষ্ট্র বিভাগ দেখাশোনা করেন তিনি হচ্ছে কালিস। কায়া ক্যালিস হচ্ছে ওই বাল্টিক সাগরের একটা ছোট্ট একটা দেশ, সেখানকার প্রতিনিধি, আমার মনে হয় লাতভিয়ার। তো এবং এই লাতভিয়ার পপুলেশন হচ্ছে কয়েক লক্ষ, এবং এই কয়েক লক্ষ মানুষের দেশের একজন রাজনীতিবিদ, এবং তিনি মানে প্রধানমন্ত্রী ছিলেন এবং একটা ফেইল্ড প্রধানমন্ত্রী, ব্যর্থ রাজনীতিবিদ। তা সে সমস্ত ইউরোপের পররাষ্ট্রনীতি সে পরিচালনা করছে। এবং তাহলে আপনি ইউরোপীয় ইউনিয়নের গুরুত্ব কতটুকু এবং সেটা কতটুকু হ্রাস পেয়েছে এই গত 10 বছরে, বিশেষ করে এই নর্ড স্ট্রিম 2 মানে ধ্বংস করার পেছনে ইউরোপের যে মদত ছিল এবং আমেরিকার যে মদত ছিল, এবং যার ফলে ইউরোপে শিল্পায়ন সম্পূর্ণভাবে প্রায় ধ্বংসের পথে, এবং সেখানে কোনো শিল্পায়নই হচ্ছে না। এখন সামরিকীকরণের মাধ্যমে একটা শিল্পায়ন গড়ে তোলার চেষ্টা হচ্ছে। সুতরাং এই দিকটা ইউরোপ দেখেন একটা অন্ধকারের ভেতরে পড়ে আছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যাই হোক না কেন, আমেরিকার যে উদ্দেশ্যই থাকুক না কেন, এবং তারা মানে চুক্তি মানুক না মানুক, তারপরেও তো একটা ডায়ালগ চলছে, একটা আলোচনা চলছে, অন্ততপক্ষে মুখোমুখি একটা আলাপের ব্যাপার আছে। এবং এই আলাপের ভেতর দিয়েই কিন্তু গড়ে ওঠে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। সুতরাং আমেরিকার সাথে চীনের এই যে কূটনৈতিক দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের সফর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই সবাই বলছেন এবং আমিও মনে করি, এটা কিন্তু একটা পজিটিভ দিক বলে আমি মনে করি। অন্ততপক্ষে তো আলাপ হলো, তো হরমুজ নিয়ে আলাপ হলো, তারপরে অবরোধ নিয়ে আলাপ হলো, তারপরে ইসরায়েল নিয়ে আলাপ হলো, তারপরে আরো হয়তো ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাপ হয়েছে। তো আলাপ করতে তো দোষ নাই। আলাপের মাধ্যমে এক পক্ষ কিছুটা ছাড় দিবে, আরেক পক্ষ কিছুটা ছাড় দিবে, এইভাবে একটা সমঝোতাপূর্ণ একটা সিদ্ধান্তে পৌঁছানোর একমাত্র পথ। সুতরাং ইরান সমস্যাটাই বলি, আর রুশ ইউক্রেন যুদ্ধের কথাই বলি, বা তাইওয়ান কেন্দ্রিক যে সমস্ত সমস্যা আছে, আপনি লক্ষ্য করে দেখেন যে হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প তাইওয়ান সম্পর্কে একটা কথা বলেনি, তার মানে কি? এটা তো চীনের বিজয়, তাই না? যে অন্ততপক্ষে ডোনাল্ড ট্রাম্প, যিনি কথা বলতে পছন্দ করেন, বিশেষ করে যিনি সাংবাদিকদের সাথে কথা বলে উল্টোপাল্টা কথা বলে ঠিকই, কিন্তু সে তো কথা বলে তো। সুতরাং এই যে কথা বলাটা, কূটনৈতিক আলোচনা করাটা, এবং নিজের মতটাকে টেবিলে স্থাপন করা এবং অন্যের মতটা শোনা, এই যে কূটনীতি, যেটা ট্রেডিশনাল কূটনীতি, সেটা তো ইউরোপ বন্ধ করে দিচ্ছে। অথচ এবং জো বাইডেনও বন্ধ করেছিল ডোনাল্ড ট্রাম্পের আগে, 2020 থেকে 2024 সাল, এই যে 19 থেকে 23-এর
ডিসেম্বর পর্যন্ত। সুতরাং এই দিকটা তো মানে একটা সাংঘাতিক একটা পজিটিভ ব্যাপার হিসেবে আমি দেখি যে ডোনাল্ড ট্রাম্প সেখানে গেছেন এবং একটা বিশাল বহর নিয়ে গেছে ডিপ্লোম্যাট, কূটনীতিকদের নিয়ে। কিন্তু এটা যদি আরো গোছালোভাবে থাকতো, আগে যদি প্রিপারেটরি প্রস্তুতিমূলক যে সমস্ত টিম যায়, বিশেষজ্ঞরা যায় এবং কূটনীতিকরা যায়, তারা যে যদি আলাপ আলোচনার মাধ্যমে একটা সঠিক একটা ফ্রেমওয়ার্ক বা একটা নকশা তৈরি করে রাখতো এবং ডোনাল্ড ট্রাম্প যে সেখানে তারা দুইজন শি জিনপিং এবং ট্রাম্প তারা যে সাইন করতো, তাহলে সেটা অনেক বেশি ফলপ্রসূ হতো। এখন ডোনাল্ড ট্রাম্প যখন ফিরে আসবেন, তখন সমস্যাটা দেখা দেবে এই নিয়ে যে হ্যাঁ, কি আলোচনা হয়েছে, কি আলোচনা হয়নি। ডোনাল্ড ট্রাম্প বা তার যারা মন্ত্রী পরিষদ তারা বলবে যে না, এটা তো আলোচনা হয়নি, অথচ চীন বলবে যে হ্যাঁ, এটা আলোচনা হয়েছিল তো। যেটা আলাস্কার ক্ষেত্রে আমরা দেখলাম যে পুতিন বলছে যে না, এই আলোচনা হয়েছিল আমাদের সাথে, আমেরিকা বলছে যে না, এটা এই সমস্ত আলোচনা হয়নি। সুতরাং এমনকি এই যে ইরানকে নিয়েও কিন্তু যে একবার ইরানের 10 দফা ডোনাল্ড ট্রাম্প মেনে নিচ্ছেন, আরেকবার বলছে যে না, এটা আমরা ডাস্টবিনে ফেলে দিয়েছি। ধন্যবাদ অধ্যাপক খান। আমরা এই আমাদেরকে প্রায় সময় সংক্ষেপ, আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের এই আলাপ চলবে এবং আশা করি এ নিয়ে আমরা পরবর্তীতে আরও কথা বলবো, কারণ বিষয়টি এখন এমন জায়গায় চলে যাচ্ছে যে আমাদের কথা বলা আলো প্রয়োজন। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।